ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা করব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে ইতিহাস থেকে আসা ভূগোল ও সংবিধান টোটাল মিলে 19টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। সবাই আমার সাথে সাথে উত্তর করার চেষ্টা করবে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম দেওয়া রয়েছে ইতিহাসে, কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব শুধু জিন্দা পীর নয়, তিনি আলমগীর গাজী নামেও পরিচিত ছিলেন। নাম্বার 2, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? নাম অপশন এ স্বদেশী আন্দোলন, অপশন বি আইন আমানত আন্দোলন বা সিভিল ডিচ অবিডিয়েন্স মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, অপশন ডি বারদোলি আন্দোলন। সঠিক উত্তর কী হবে তোমরাও অবশ্যই কমেন্ট করো। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বারদোলি আন্দোলন বা বারদোলি সত্যাগ্রহ। এবার দেখো, সর্দার বল্লভভাই প্যাটেলকে 1928 সালে তাকে অর্থাৎ 1928 সালে তিনি গুজরাটে ভূমি রাজস্ব না দেওয়ার প্রতিবাদে আন্দোলন করেন, যে আন্দোলন এই বারদোলি আন্দোলন নামে পরিচিত। এবং এই আন্দোলনের পক্ষ থেকে বা এই আন্দোলনে যে নেতৃত্ব দেওয়ার জন্য মহিলাদের পক্ষ থেকে গান্ধীজি তাকে বারদোলি সত্যাগ্রহের আন্দোলনের স্বরূপ বা নেতৃত্ব স্বরূপ তাকে সর্দার উপাধি দিয়েছিলেন গান্ধীজি মহিলাদের পক্ষ থেকে। কোয়েশ্চেন নাম্বার 3, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীকে এই কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার, কিন্তু 1919 সালে 1919 সালে যেটা হয় সেটা হচ্ছে রাওলাট আইন। এই আইনটা কি ছিল? এই আইনটা ছিল যে এক জায়গায় জড়বদ্ধ হওয়া যাবে না, ব্রিটিশ সরকারের অপমানজনক কোনো আইন প্রণয়ন করা যাবে না বা কোনো কুপ্ররোচনায় যোগ দেওয়া যাবে না, তাহলে ব্রিটিশ সরকার তাদেরকে অ্যারেস্ট করবে বা গ্রেপ্তার করবে এবং তাদের সমস্ত জায়গা জমি থেকে শুরু করে সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হবে। এই আইনটা এত নৃশংস ছিল, এত ভারতীয়দের জন্য এত অপমান ছিল, সেই প্রতিবাদে গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি ব্রিটিশ সরকারের মুখে ছুড়ে দেয় এবং পরে 1920 সালে শুরু হয় তার অসহযোগ আন্দোলন। তাহলে কি দেখতে পেলাম, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীকে। তিনি তাহলে এটা কাদের দেওয়া ছিল? ব্রিটিশ সরকারের। 1919 সালে রাওলাট আইনের নৃশংস প্রতিবাদে এই মহাত্মা গান্ধী এইটাকে ব্রিটিশ সরকারের মুখে ছুড়ে দেন। পরে 1920-তে তিনি কি শুরু করেন অসহযোগ আন্দোলন। এইটা আমাদের মানতে হবে এবং মনে রাখতে হবে। 4, বলা হয়েছে সতীদাহ প্রথা কে রদ করেন? অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড ক্যানিং, সি লর্ড কার্জন, ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং। এই লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন
কার সহযোগিতায়? রাজা রামমোহন রায়ের সহযোগিতায়। রাজা রামমোহন রায়ের নিজের বৌদি অর্থাৎ দাদার বউ, তার দাদার মৃত্যুর পরে তার বৌদিকে জ্বলন্ত চিতাতে তুলে দেওয়া হবে বলে সেই সময় তার যে মানসিকতা জাগে, তখন তিনি এই লর্ড উইলিয়াম বেন্টিংকের, তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, এবং সেই সময় এই রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথাকে বন্ধ করে দেন। অর্থাৎ সতীত্ব প্রদানের জন্য স্বামী মরে যাওয়ার পর স্বামীর চিতায় তার স্ত্রীকে তুলে দেওয়া হতো। এইটা রদ করেন রাজা রামমোহন রায়, অ্যাকচুয়ালি লর্ড উইলিয়াম বেন্টিংকের সহযোগিতায়। সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, বি অ্যানি বেসান্ত, সি দাদাভাই নওরোজি, ডি ঋষি অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। তিনি সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বা পথ প্রদর্শক। প্রসঙ্গত বলে রাখি, এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এটা প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে, যেই সালে বঙ্গভঙ্গ চালু করা হয়। নাম্বার 6, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? অপশন এ লর্ড পেথিক লরেন্স, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি এভি আলেকজান্ডার, অপশন সি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্যার পেথিক লরেন্স। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ইনি ছিলেন। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো। এই ক্যাবিনেট মিশন 1946 সালে হয়। এই ক্যাবিনেট মিশনের নেতা তাহলে কে ছিলেন? স্যার পেথিক লরেন্স। এটা তো আমরা জানতে পারলাম। এছাড়া আরও দুজন নেতা ছিলেন। এক নাম্বার হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এই যে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস দেখতে পাচ্ছি, ইনি ছিলেন ভারতীয় বাণিজ্য সচিব। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যাকচুয়ালি বাণিজ্য সচিব হিসাবে তিনি ছিলেন। আর দেখো এভি আলেকজান্ডার দেখতে পাচ্ছি, ইনি ছিলেন নৌ সচিব, নৌ বিভাগের এনার দায়িত্ব ছিল। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আর একটা হচ্ছে ব্রিটিশ পিএম ছিলেন তখন, বা প্রাইম মিনিস্টার যাকে আমরা বলছি, ব্রিটিশ প্রধানমন্ত্রী তৎকালীন সময় কে ছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ক্লিমেন্ট এটলি। কী বিষয় জানতে পারলাম? 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী বা নেতা কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স। তৎকালীন সময়ে এছাড়া আরও দুজন নেতা ছিলেন। এভি আলেকজান্ডার, তিনি হচ্ছেন নৌ সচিব। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন বাণিজ্য সচিব। ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। এই পয়েন্টগুলো আমাদের কার্যকরী বা এই পয়েন্টগুলো আমাদের লাগবে। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড বা এর ঘটনা কোন সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? অপশন এ 1928, অপশন বি 1750 না 1789, অপশন ডি 1919। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1919 সালে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ব্রিটিশ বিচারপতি সিডনি রাওলাট একটা আইন প্রণয়ন করেছিলেন যার নাম হচ্ছে রাওলাট আইন। এই আইনের সাহায্যে বলা হয়েছিল যে ব্রিটিশদের অপমানজনক কোনো কার্যকলাপ করাই যাবে না।
ব্রিটিশদের অপমান হয় এমন কোনো বিজ্ঞাপন বা এমন কোনো কাজের সাথে ভারতীয়রা যুক্ত থাকতে পারবে না। তো সেই সময় এই রওলাট আইনের সাহায্যে দুই দেশপ্রেমিক ডক্টর সত্যপাল চৌধুরী ও ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয় 1919 সালে 10ই এপ্রিল, এবং এর প্রতিবাদে 13ই এপ্রিল অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মাইকেল ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার, পুলিশ বিভাগের সর্বশ্রেষ্ঠ কর্তা যিনি, তিনি ছিলেন পুলিশ বিভাগের সর্বশ্রেষ্ঠ কর্তা ছিলেন মাইকেল ডায়ার। তিনি এই সভায় যে মূল গেট সেটা বন্ধ করে দেন এবং বন্ধ করে দিয়ে পুলিশদের বা সৈন্যদের সমস্ত গুলি চালানোর পরামর্শ দেন। এর ফলে প্রায় সাধারণ মানুষ হতাহত হয়ে যায় এবং সাধারণ মানুষ অনেক নিহতও হয়, এবং সেই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে, এবং এখানে রওলাট আইনের সাহায্যে দুই দেশপ্রেমিক ডক্টর সত্যপাল চৌধুরী ও ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়, এবং সেই ঘটনা এবং এর প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগে একটা সভা অনুষ্ঠিত হয়, এবং সেই সভায় পুলিশ বিভাগের সর্বশ্রেষ্ঠ যথা মাইকেল ডায়ার তিনি গুলি চালানোর পরামর্শ দেন, এবং এই গুলি চালানোর ক্ষেত্রে গুলি চালানোর জন্য সাধারণ মানুষ হতাহত হয়ে যায় এবং সাধারণ মানুষ অনেক নিহত হয়, যেই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। নাম্বার 8, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি হচ্ছে হুমায়ুন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ আকবর। আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন। সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা, হাওয়াই মহল, দেওয়ানি আম, দেওয়ানি ই খাস, ফতেপুর সিক্রি এইগুলো প্রতিষ্ঠা করেন। ঔরঙ্গজেব বিবি কি মকবরা প্রতিষ্ঠা করেন। জাহাঙ্গীর ইতিমাদ উদ্দৌলার সমাধিসৌধ প্রতিষ্ঠা করেন। হুমায়ুন ফতেহাবাদের মসজিদ প্রতিষ্ঠা করেন। নাম্বার 9, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? অপশন এ শেরশাহ, অপশন বি শাহজাহান, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি আকবর। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আকবর। এই আকবর হচ্ছে প্রথম এই মনসবদারি প্রথা প্রচলন করেন। কত খ্রিস্টাব্দে? 1570 খ্রিস্টাব্দে বা খ্রিস্টাব্দে। এবার হচ্ছে এই মনসব কথার অর্থ কি? এর কথার অর্থ হলো পদমর্যাদা। তাহলে দেখতে পেলাম মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। কত সালে? 1570 সালে। এর অর্থ কি? এর অর্থ হলো পদমর্যাদা। নাম্বার 10, বন্দিপুর অভয়ারণ্য বা স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, বি রাজস্থান, সি উড়িষ্যা, ডি কর্ণাটক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কর্ণাটক। এই কর্ণাটকে বন্দিপুর অভয়ারণ্য বা স্যাংচুয়ারি অবস্থিত। এবার দেখো এই বন্দিপুর ছাড়াও আরও কয়েকটি অভয়ারণ্য, যেমন দেখো ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, এটা কোথায় অবস্থিত? রাজস্থানে। গির অভয়ারণ্য, সেটা গুজরাটে অবস্থিত। জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। মানস অভয়ারণ্য আসামের। আর রয়েছে পেরিয়ার অভয়ারণ্য কেরালায়। নাম্বার 11,
মহাকাশে বা স্পেসে কোনো মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট আকাশের রং কি দেখবে? অপশন এ বেগুনি বা ভায়োলেট, অপশন বি কালো বা ব্ল্যাক, অপশন সি নীল বা ব্লু, অপশন ডি লাল বা রেড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি কালো। প্রসঙ্গত এখানে মনে রাখো যে কেন কালো দেখায়। কারণ দেখো মহাকাশে কোনো ধূলিকণা থাকে না, তাই এখানে আলোকে প্রতিফলিত করতে পারে না, তাই এখানে কালোই দেখা যাবে স্বাভাবিকভাবে। তাহলে ব্যাপারটা কি হলো? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রঙকে কালো দেখবে, এর কারণ এই মহাকাশে কোনো ধূলিকণা থাকে না যা আলোকে প্রতিফলিত করতে পারে, তাই এখানে মহাকাশচারী এই রংটাকে কালোই দেখবে। নাম্বার 12, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশনগুলো প্রথমে দেখে নেওয়া যাক। অপশন এ হচ্ছে সিন্ধু, এশিয়ার বৃহত্তম নদী বলেছে। অপশন এ সিন্ধু, অপশন বি গঙ্গা, অপশন সি হোয়াংহো, অপশন ডি ইয়াংচে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইয়াংচে। দেখো চীনের বৃহত্তম নদী হলো ইয়াংচে, এটা এশিয়ার মধ্যেও বৃহত্তম, কিন্তু পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম নদী এটাই, যার দৈর্ঘ্য 6300 কিলোমিটার। তাহলে দেখতে পেলাম চীনের বৃহত্তম নদী এটাই, এশিয়ার মধ্যে বৃহত্তম এটাই, আর পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম এটা। কিন্তু পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী যদি ধরা যায় তাহলে নীলনদ। এই যে নীলনদ এটাই হচ্ছে আমাদের তৃতীয় বৃহত্তম, যার দৈর্ঘ্য 6650 কিলোমিটার। দ্বিতীয় দীর্ঘতম যদি ধরা যায় আমাজন নদী। এই আমাজন নদী কোন দেশের বলতো? 6400 কিলোমিটার যার দৈর্ঘ্য। অবশ্যই কমেন্টে জানাও। তোমরা প্রায় জানো যে এই নদী কোথাকার বা আমাজন নদী কোথাকার, মানে কোন দেশের তো বললে হবে। তো এটা দ্বিতীয় দীর্ঘতম নদী পৃথিবীর মধ্যে। নাম্বার 30, নিচের কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলে? সেটা হচ্ছে অপশন এ আন্থ্রাসাইট, অপশন বি লিগনাইট, অপশন সি কোক, অপশন ডি বিটুমিনাস। সঠিক উত্তর হচ্ছে অপশন বি লিগনাইট। এটাকে বলা হয় ব্রাউন কোল বা বাদামি কয়লা। আন্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, আর পিট কয়লাতে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে। বিটুমিনাস কালো এবং আন্থ্রাসাইট উজ্জ্বল কালো। নাম্বার 14, নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলে? অপশন পৃথিবী, অপশন বি প্লুটো, অপশন সি ইউরেনাস, অপশন ডি শনি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ পৃথিবী। এবার পৃথিবীকে কেন নীল গ্রহ বলে তার কারণটাও আমরা দেখে নিই। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই জন্য মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়, অর্থাৎ জলের পরিমাণ বেশি। নাম্বার 15, নিচের কোনটি যমজ শহর বা টুইন সিটি নয়? অপশন এ হায়দ্রা সেকেন্দ্রাবাদ, অপশন বি দিল্লি নিউ দিল্লি, অপশন সি কলকাতা হাওড়া, এবং অপশন ডি দুর্গাপুর আসানসোল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি দিল্লি নিউ দিল্লি। এটা কিন্তু টুইন সিটি বা যমজ শহর নয়। বাদ বাকি যে অপশনগুলো রয়েছে হায়দ্রা সেকেন্দ্রাবাদ, এটা বলা হয় যমজ শহর,
কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল এইগুলো যমজ শহর বা টুইন সিটি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এই দিল্লি, নিউ দিল্লি এটা যমজ শহর নয়। নাম্বার 16, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়, মানে সব থেকে কম দূরত্ব? সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 3রা জানুয়ারি, যাকে আমরা কি বলি? অনুসুর অবস্থান। আর একটা আছে অপসুর অবস্থান, সেটা হচ্ছে 4 জুলাই। প্রতি বছর 3রা জানুয়ারি বা 3 জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, যাকে অনুসুর বলে, এবং 4 জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, যাকে অপসুর বলে। নাম্বার 17, কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মিজোরাম, অপশন ডি গুজরাট। সঠিক উত্তর হচ্ছে অপশন বি উত্তরপ্রদেশ, এইটার উপর দিয়ে যায়নি। তাহলে গেছে কোন কোন রাজ্যের ওপর দিয়ে? কর্কটক্রান্তি রেখা ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির ওপর দিয়ে গিয়েছে: মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট। ঠিক আছে, একদম ভারতের ম্যাপের একদম মাঝ বরাবর চলে গেছে যে সমস্ত রাজ্যগুলির কথা এখানে বলা হয়েছে। এবার সংবিধান থেকে প্রশ্ন এসছি। সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা শুধু যে আমি ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2019 করাচ্ছি বলে এই প্রশ্নে এসছে, অন্য কোনো পরীক্ষায় আসেনি এরকম না। এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় এসছে, প্রথম কথা বলে রাখি। নাম্বার 18, ভারতীয় সংবিধানে কোন ধারাকে বা আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন? অপশন এ 19 নম্বর ধারা, অপশন বি 14 নম্বর ধারা, অপশন সি 32 নম্বর ধারা, অপশন ডি 356 নম্বর ধারা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এই 32 নম্বর ধারাকে তিনি হৃদয় এবং আত্মা বলে আখ্যায়িত করেছেন। এবার দেখো, এই যে 32 নম্বর ধারাকে তিনি কেন হৃদয় এবং আত্মা নামে করেছেন, তার তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা মৌলিক অধিকারের অন্তর্গত, যাকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা যায়। এই ধারা অনুসারে 5টি রিটের অধিকার দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে সার্টিওয়ারি, 2 নম্বর হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, 3 নম্বর হচ্ছে ম্যান্ডেমাস, 4 নম্বর হচ্ছে কুও ওয়ারেন্টো, 5 নম্বর কি প্রহিবিশন, এবং এই সংবিধানের পার্ট 3-তে উল্লেখিত আছে। নাম্বার 19, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর অ্যামেন্ডমেন্ট মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল টেরিটরি বিনিময় হয়েছে? অপশন এ 100তম, অপশন বি 103তম, অপশন সি 102তম, অপশন ডি 101তম। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 100তম।
ভারতীয় সংবিধানের 100তম সংশোধনীর বা অ্যামেন্ডমেন্ট মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। দেখো এখানে যে আর অপশনগুলো রয়েছে 101, 2, 3, 4। এবার 101তম সংবিধান সংশোধনী এর মাধ্যমে জিএসটি চালু হয় 1 জুলাই 2017 থেকে। এই জিএসটির পুরো নাম কি? গুডস সার্ভিস ট্যাক্স। 102তম সংবিধান সংশোধন পিছিয়ে পড়া শ্রেণীর জন্য জাতীয় কমিশন গঠন। এবং 103তম সংবিধান সংশোধন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ। 104 এই সংবিধান সংশোধন করা হয়েছিল লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। 3 ভাগের 1 ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে 104তম সংবিধান সংশোধনী আইন মাধ্যমে করা হয়েছিল। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ততক্ষণ সুস্থ থাকো। থ্যাংক ইউ।